নমস্কার বন্ধুরা, মায়াবী ছায়াতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের শোনাব গ্রাম বাংলার এক নিঝুম বাঁশবাগানের এমন এক রক্তহীন করা সত্য ঘটনা, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। রাতের নিস্তব্ধতায় বাঁশপাতার খসখস শব্দ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ বুঝতে পারবেন। ঘটনাটি উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের। গ্রামের শেষ প্রান্তে ছিল এক বিশাল বাঁশবাগান, যা দিনের বেলাতেও ঘন অন্ধকারের চাদরে ঢাকা থাকত। গ্রামবাসীরা দিনের আলো ফুরিয়ে গেলে ওই পথ মাড়াত না। কিন্তু বছর 25-এর যুবক সুমিত ছিল শহরের ছেলে, সে এসব কুসংস্কার বিশ্বাস করত না। এক অমাবস্যার রাতে সুমিত পাশের গ্রাম থেকে ফিরছিল। শর্টকাট নেওয়ার জন্য সে সেই বাঁশবাগানের সরু রাস্তাটি বেছে নেয়। হাতে ছিল একটা ছোট টর্চ। বাগানে ঢোকার সাথে সাথেই বাতাসের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি নেমে গেল। চারপাশটা অস্বাভাবিক নিঝুম। হঠাৎ সুমিতের মনে হল তার ঠিক পেছনে কেউ একজন হাঁটছে। সে থমকে দাঁড়ালে শব্দটাও থেমে যায়। আবার হাঁটা শুরু করলে মনে হয় শুকনো বাঁশপাতার ওপর দিয়ে কেউ ভারী পায়ে তাকে অনুসরণ করছে। মাঝপথে আসতেই টর্চের আলোটা কাঁপতে কাঁপতে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে সুমিত অনুভব করল ওপর থেকে একটা লম্বা, সরু এবং বরফের মতো ঠান্ডা কিছু তার কাঁধে এসে ঠেকল। সে ভয়ে ওপরের দিকে তাকাতেই দেখল একটি বাঁশ অদ্ভুতভাবে ধনুকের মতো বেঁকে মাটির সাথে মিশে আছে, আর সেই বাঁশের ডগায় বসে আছে কুচকুচে কালো রঙের এক দীর্ঘায়িত ছায়ামূর্তি। তার পা দুটো অস্বাভাবিক লম্বা, যা বাঁশের ডগা থেকে ঝুলে মাটিতে ঠেকেছে। মূর্তিটির চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। সুমিত চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সে দেখল চারপাশের বাঁশগুলো জীবন্ত হয়ে উঠছে। সেগুলো এদিক ওদিক দুলছে, আর একে অপরের সাথে ঘষা লেগে এক বিকট কান্নার মতো শব্দ তৈরি করছে। সেই ছায়ামূর্তিটি গাছ থেকে নেমে আসতে শুরু করল, আর তার সাথে সাথে পুরো বাগানটা যেন পচা মাংসের গন্ধে ভরে গেল। সুমিত প্রাণপণে দৌড়াতে শুরু করল। তার মনে হচ্ছিল রাস্তাটা শেষই হচ্ছে না। বারবার সে একই বাঁশঝাড়ের সামনে ফিরে আসছিল। একেই হয়তো গ্রামের মানুষ নিশির ডাক বা বাঁশভূতের ছলাকলা বলে। পরদিন ভোরে গ্রামবাসীরা সুমিতকে সেই বাগানের একটি উঁচুতে ঝুলে থাকা বাঁশের ডগায় অচেতন অবস্থায় খুঁজে পায়। অবাক করার মতো বিষয় হল, অত উঁচুতে মানুষের পক্ষে একা ওঠা অসম্ভব ছিল। সুমিত সুস্থ হবার পর ওই ঘটনার কথা মনে করলেই ভয় কুঁকড়ে যেত। আজও অমাবস্যার রাতে ওই বাগানের পাশ দিয়ে গেলে শোনা যায় কেউ যেন ফিসফিস করে নাম ধরে ডাকছে। সুমিতকে যখন বাঁশঝাড়ের ওপর থেকে নামিয়ে আনা হলো, দেখা গেল তার সারা শরীরে চাবুকের মতো লাল লাল দাগ। গ্রামের ওঝা দেখে বললেন, এটা মানুষের হাতের দাগ নয়, এটা হলো বাঁশকুনোর মরণ আলিঙ্গন। সুমিত বাড়িতে ফেরার পর থেকে সে আর আগের মতো ছিল না। সে সারা দিন ঘরের এক কোণে বসে জানালার বাইরের ওই বাঁশবাগানটার দিকে তাকিয়ে থাকত। 3 দিন পর মাঝরাতে সুমিতের মা হঠাৎ শুনতে পেলেন সুমিতের ঘর থেকে কেউ খসখস করে শব্দ করছে, ঠিক যেমনটা শুকনো বাঁশপাতা ঘষা লাগলে হয়। মা দরজার ফুটো দিয়ে উঁকি মারতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখলেন সুমিত বিছানায় নেই। সে ঘরের সিলিংয়ের কোণে টিকটিকির মতো সেঁটে আছে। তার শরীরটা অস্বাভাবিক লম্বা হয়ে গেছে, আর হাত পাগুলো যেন শুকনো কঞ্চির মতো সরু আর ধারালো। সুমিত বিড়বিড় করে একটা নাম জপছে। সেই নামটা গ্রামের বহু বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া একজনের। হঠাৎ বাঁশবাগান থেকে একটা বিকট শব্দ এল। মনে হলো যেন শয়ে শয়ে বাঁশ একসাথে ফেটে যাচ্ছে। সেই শব্দের সাথে সাথেই সুমিত জানালার কাঁচ ভেঙে লাফ দিয়ে বাইরে বেরিয়ে গেল। গ্রামবাসী মশাল নিয়ে পিছু নিল তার, কিন্তু বাঁশবাগানের মুখে গিয়ে সবাই থমকে দাঁড়াল। টর্চের আলোতে দেখা গেল সুমিত সেই অভিশপ্ত বাঁশঝাড়ের একদম মাঝখানে দাঁড়িয়ে আছে। তার চারপাশে কয়েকটা বাঁশ গোল হয়ে এমনভাবে বেঁকে গেছে যেন একটা খাঁচা তৈরি হয়েছে। সুমিতের চোখের মণি বলতে কিচ্ছু নেই, পুরো চোখটা এখন ধবধবে সাদা। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। গ্রামের লোক যখন তাকে উদ্ধার করতে এগোল, ঠিক তখনই সেই বিশালাকার কালো ছায়ামূর্তিটি আবার দৃশ্যমান হল। এবার আর সে গাছের ডগায় নেই, সে সুমিতের ঠিক পেছনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখেছে। সবার চোখের সামনেই সুমিত ধীরে ধীরে মাটির নিচে দেবে যেতে শুরু করল। মনে হচ্ছিল যেন মাটি নয়, ওই বাঁশবাগানের শিকড়গুলো তাকে টেনে ধরছে। মুহূর্তের মধ্যে এক দমকা হাওয়া এল, মশালগুলো সব নিভে গেল। যখন আবার আলো জ্বালালো হলো, সেখানে সুমিত নেই। পড়ে আছে শুধু তার পরনের ছেঁড়া জামাটা আর এক গোছা শুকনো বাঁশপাতা। আজও সেই গ্রামে অমাবস্যার রাতে সুমিতের গলার আওয়াজ পাওয়া যায়। সে নাকি পথচলতি মানুষকে নাম ধরে ডাকে।
যদি কেউ সেই ডাকে সাড়া দিয়ে পেছন ফিরে তাকায় তবে পরের দিন তাকেও পাওয়া যায় সেই বাঁশঝাড়ের মগডালে রক্তশূন্য ফ্যাকাশে এক দেহ হিসেবে। সুমিতের অন্তর্ধানের পর সেই গ্রামটি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হল। পুলিশ এলো, তল্লাশি চলল, কিন্তু ওই দুর্ভেদ্য বাঁশবাগানের ভেতরে সুমিতের কোনো চিহ্নই পাওয়া গেল না। তবে আসল রহস্য ফাঁস হল তার নিখোঁজ হওয়ার ঠিক 7 দিন পর। সুমিতের ঘরে তল্লাশি চালানোর সময় তার বালিশের নিচে একটি ছোট ডায়েরি পাওয়া যায়। সেখানে শেষ পাতায় কাঁপা কাঁপা হাতে লেখা ছিল কিছু অদ্ভুত কথা। ওরা আমাকে ডাকছে না, ওরা আমাকে দিয়ে কাউকে ডাকতে বলছে। ওই বাঁশবাগানের নিচে কোনো মাটি নেই, শুধু হাড়ের পাহাড়। আমি যখনই চোখ বন্ধ করি দেখতে পাই একটা লম্বা লোক আমার ছায়াটা কেটে নিয়ে যাচ্ছে। গ্রামের প্রবীণ ওঝা রহমত চাচা বুঝতে পারলেন সুমিতকে ফিরিয়ে আনতে হলে ওই অভিশপ্ত ছায়ামূর্তির মুখোমুখি হতে হবে। এক গভীর রাতে তিনি 4 জন সাহসী যুবককে নিয়ে বাগানের ভেতরে ঢুকলেন। তাঁদের হাতে ছিল গঙ্গাজল আর বিশেষ এক ধরনের শিকড়। বাগানের মাঝখানে পৌঁছাতেই তারা দেখলেন এক অভাবনীয় দৃশ্য। সুমিত সেখানে নেই, কিন্তু বাতাসের মধ্যে সুমিতের গলার স্বর পরিষ্কার শোনা যাচ্ছে। সে কাঁদছে আর বলছে, আমাকে মুক্তি দাও, খুব কষ্ট হচ্ছে। হঠাৎ রহমত চাচা টর্চের আলো ফেললেন একটি বিশাল পুরনো বাঁশের ওপর। দেখা গেল সেই বাঁশটির গায়ে মানুষের মতো চামড়া গজাচ্ছে। বাঁশের গাঁটগুলো যেন এক একটি মানুষের আঙুল। চাচার মন্ত্র পড়া শুরু হতেই পুরো বাগান যেন কেঁপে উঠল। সেই ছায়ামূর্তিটি অন্ধকার থেকে বেরিয়ে এল। তার মুখ নেই, শুধু একটা হাঁ করা গর্ত, যেখান থেকে অনবরত ঠান্ডা বাতাস বেরোচ্ছে। ছায়ামূর্তিটি রহমত চাচার দিকে হাত বাড়াতেই তিনি পবিত্র জল ছিটিয়ে দিলেন। সাথে সাথে এক বিকট চিৎকারে চারপাশ ফেটে পড়ল। সুমিতের আওয়াজটা তখন আর্তনাদ করতে করতে দূরে মিলিয়ে যেতে লাগল। পরদিন সকালে দেখা গেল সেই বিশাল বাঁশবাগানটা এক রাতের মধ্যেই শুকিয়ে কাঠ হয়ে গেছে। সবুজ বাঁশগুলো সব কালো হয়ে কয়লার মতো ফেটে পড়ে আছে। আর ঠিক মাঝখানে পাওয়া গেল একটি মানুষের কঙ্কাল, যার গলায় ঝুলেছিল সুমিতের সেই রূপোর চেনটা। গ্রামবাসীরা ভয়ে সেই জায়গাটি চিরতরে ইটের দেয়াল দিয়ে ঘিরে দেয়। আজও ওই দেয়ালের পাশ দিয়ে গেলে কেউ কথা বলে না, কারণ লোকে বলে বাঁশগুলো মরে গেলেও ওই ছায়ামূর্তিটি আজও দেয়ালের ভেতরে বন্দী হয়ে আছে। সে অপেক্ষা করছে কখন কোনো ভুল পথচারী দেয়ালের পাশে দাঁড়িয়ে কথা বলবে, আর সে তার ছায়াটা চুরি করে নেবে।